আচ্ছা, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো। এটা আমাদের কি বলছে যে ধরো একটা বৃত্ত এবি অক্ষের চারদিকে সে ঘুরতেছে, আর একটা এইরকম একটা বস্তু এবি অক্ষের চারদিকে ঘুরতেছে, এবং একটা এ- এইরকম বস্তু অথবা একটা ত্রিভুজ, ধরো সে এবি অক্ষের চারদিকে অক্ষগুলা সেম আছে, এবি এবি সব অক্ষটা একই জায়গায় আছে। এখন তুমি চারবার চারটা বস্তুকে তুমি ঘুরাইতেছো, সকল বস্তুর ভরকেন্দ্র কি একই হবে? না। সকল না। বস্তুর ভরকেন্দ্র কিন্তু এক হবে না। সো এইখানে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর, তার মানে এদের ভরের বিন্যাস, মানে ভরের বিন্যাসটা যদি আলাদা আলাদা হয়, ভরকেন্দ্র কিন্তু আলাদা আলাদা হবে। সো ভরের বিন্যাসের উপরও কিন্তু, দেখো এইটা যেহেতু ভরের উপর যেহেতু নির্ভরশীল, সো এইটা ভরের বিন্যাসের উপরও কিন্তু নির্ভর করবে, এই যে আমাদের আই এর মানটা। তো তাদের ভরকেন্দ্র যদি আলাদা আলাদা হয়, তো আমরা তো দেখলাম এম কে স্কোয়ার, ওইখানে কিন্তু ভরকেন্দ্র রিলেটেড। সো এইটা এই সকল বস্তুর ক্ষেত্রে কিন্তু যদি ভরকেন্দ্র ভিন্ন ভিন্ন হয়, তাহলে তার জড়তার ভ্রামকও ভিন্ন ভিন্ন হবে। এই জিনিসগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হ্যাঁ, এখন যদি এই প্রশ্নটা যদি আসে, তখন কি লিখবা? এই যে এই জড়তার ভ্রামক এত বলতে কি বুঝো? সো এটা আমাদের আসবে খ নম্বরে। তো আসলেই আমাদের প্রথমে সংজ্ঞা লিখতে হবে। তো সংজ্ঞা ফার্স্ট, এরপরে কি লিখবা? এরপরে যা সংজ্ঞার জায়গায় খালি মানটা লিখে যাবে, যে কোনো বস্তুর জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার বলতে বোঝায়। কি বোঝায়? তোমরা বলো, সংজ্ঞাটা মুখস্থ করছো এই জড়তার ভ্রামকের? কি বোঝায় বলো? ভাইয়া, তুমি তো সংজ্ঞাটা এখনই দিলে না। আজ সমস্যা নাই, দেখো আমাদের সংজ্ঞা ছিল কোনো নির্দিষ্ট অক্ষ থেকে ওই বস্তুর দূরত্বের বর্গ এবং তার ভরের গুণফলকে বলে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক। মানে এম আর স্কোয়ার, দূরত্বের বর্গ এবং ভরের গুণফল। তাহলে কোনো নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে বস্তুটির দূরত্বের বর্গ ও তার ভরের গুণফল 50 কেজি মিটার স্কোয়ার। এটা জাস্ট লিখে দিবা, প্রথমে সংখ্যাটা লিখবা, তারপরে এই লাইনটা লিখবা, এইখানে 2 এ 2। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের ঘূর্ণন জড়তা সংক্রান্ত উপপাদ্য, একটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল এক্সিস থিওরেম। সো আমাদের জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা আছে উপপাদ্য, এই দুইটা আমাদের জানতে হবে। সো তোমরা সংজ্ঞাটা পড়ো, এবং সংজ্ঞাটা সাথে সাথে লিখে নাও, কারণ এটা লাগবে আমাদের।
এখানে বলছে কোনো পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির ঘূর্ণন জড়তাদ্বয়ের সমষ্টি অক্ষদ্বয়ের ছেদবিন্দুতে অবস্থিত উভয় অক্ষের সাথে তথা পাতের উপর লম্বভাবে অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তার সমান। আচ্ছা, এখানে কি লিখছি উঙ্গা বুঙ্গা? আচ্ছা, একটু দাঁড়াও, দেখি সংজ্ঞাটা চেঞ্জ করা যায় কিনা, কারণ এই সংজ্ঞাটা ভালো লাগে নাই। Wait, একটু দাঁড়াও। লম্ব অক্ষ উপপাদ্য, হ্যাঁ সেম জিনিসই। আচ্ছা, তোমরা এইটাই লেখো, সমস্যা নেই। লেখা হইলে সে একটু বলো। হ্যাঁ ভাইয়া, হয়েছে লেখা। আচ্ছা, তো দেখো এখানে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য বলে যে আমাদের কোন একটা তলের উপর অবস্থিত দুইটা লম্ব অক্ষ। সো তোমরা যদি স্থানাঙ্ক জ্যামিতি যদি তোমরা 19-এ পড়ো, অথবা তোমরা যদি সরলরেখা চ্যাপ্টারটা যদি একবারও পড়ো, তাহলে তোমাদের স্থানাঙ্ক সম্পর্কে আইডিয়া একটু হলেও আছে। তো আমাদের আমাদের নর্মালি আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক পড়ি, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। তবে আমি তোমাদের ভেক্টর চ্যাপ্টারে ত্রিমাত্রিক স্থানাঙ্ক তোমাদের পড়াইছিলাম, একটা এক্স ওয়াই জেড অক্ষ। আচ্ছা, তো এইখানে বলছে যে দুইটা লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামদ্বয়ের সমষ্টি, মানে যদি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স হয় এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই ওয়াই হয়, এই জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি অক্ষদ্বয়ের ছেদবিন্দুতে এবং উভয় অক্ষের সাথে লম্ব। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো যে আমাদের তিনটা অক্ষ এক্স ওয়াই জেড এরা কিন্তু পরস্পর লম্বভাবে তো থাকে। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের সাথে লম্বভাবে কে আছে? জেড অক্ষ। জেড অক্ষ। তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তার সমষ্টি এদের উভয়ের সাথে লম্ব, অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে এদের যোগফল হবে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এই জিনিসটা বুঝছো? দেখো আমাদের এখানে বলছে যে দুইটা লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরাও কিন্তু পরস্পর লম্ব, তো এদের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি আই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হচ্ছে আই ওয়াই। সো এদের দুই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি কার সমান হবে? ওদের উভয়ের সাথে লম্ব, মানে জেড এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই জেড। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। না বুঝলে বলবা। এগুলা জিনিস কিন্তু কনফিউজিং, তোমরা এখন যদি না বুঝে যদি হ্যাঁ বলো তাহলে তো আবার সমস্যা। এইটা কিন্তু আমাদের এই কাজে লাগবে পরে। সো এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। এটা আমাদের লাগবে, একটু পরেই লাগবে। সো তোমরা যদি এখনই না বুঝো তাহলে আবার বলতে পারো। আচ্ছা, তোমরা যদি না বুঝো তাহলে এই যে চিত্রের মধ্যে খেয়াল করো। সো এইখানে তোমরা একটা 3D এই চিত্র তো
একটা দেখা যায়, আমরা যদি এইটাকে যদি এক্স অক্ষ লিখি, আর এই দিকে যেটা অক্ষ, এইটাকে যদি ওয়াই লিখি, আর এইটাকে যদি আমরা জেড লিখি। তো ধরো একটা বস্তু আমাদের এইখানে আছে। তো এখন, আচ্ছা তোমরা একটা জিনিস আগে বলো, তোমরা যদি সরলরেখা বা 9-10-এ স্থানাঙ্ক জ্যামিতি যদি একবার যদি পড়ো, তাহলে এই জিনিসটা জানার কথা। ধরো যে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,6, তাহলে এইখানে বলো তো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ফাইভ থেকে না, এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে? এস অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 নাকি? হ্যাঁ, 6। আর ওয়াই অক্ষ থেকে? ওয়াই অক্ষ থেকে 5। হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে হচ্ছে 5। আচ্ছা, তো এখন আমি এইখানে একটা বস্তু একটা নিলাম, এই বস্তুর ভর হচ্ছে এম। আচ্ছা, তো এখন এই বস্তুটার আমি এক্স অক্ষের সাপেক্ষে আমি জড়তাটা নির্ণয় করব। তো এক্স অক্ষের সাপেক্ষে আমি আমি যদি জড়তা নির্ণয় করি, তাহলে ধরো এর ভর হচ্ছে এম। আর আমাদের আমাদের জড়তার ভ্রামকের সূত্র কি? এম আর স্কোয়ার, এটা না আমাদের? হ্যাঁ, হ্যাঁ। এটা তো জড়তার ভ্রামকের সূত্র। তো এখন তাহলে এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, এই যে এই বস্তুটার? এম 6 স্কোয়ার। না না, আচ্ছা দাঁড়াও আমি বলি, এক্স অক্ষের আর সাপেক্ষে। তো এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার, আচ্ছা আমি এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক লিখলাম x1 y1, তাহলে এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে বলো, বলো। এটা বলো, এর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে এর এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? ও y1 স্কোয়ার। হ্যাঁ, my1 স্কোয়ার। আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? এম এম x1 এক্স ওয়ান স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হবে i y m x1 স্কোয়ার, এটা হবে না? হুম। আচ্ছা, তাহলে এখন এখন এইটা তো আমাদের 2D। তো এখন ধরো যে এখন আমরা এই বস্তুটাকে যদি আমরা বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের এর স্থানাঙ্ক, তাহলে কি হবে আমাদের? 3D হবে, x1 y1 z1, এটা হবে না? বুঝি কি বললা? মানে এই যে এখন এই বিন্দুটাকে এখন তোমরা বিবেচনা করো, মানে এখন আমরা যদি তিনটা অক্ষ বিবেচনা করি, তাহলে এর স্থানাঙ্ক কি হবে? x1 y1 z1, এটা হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এর এর যে এর যে ডিস্টেন্সটা, এটা আমরা যদি জেড অক্ষ থেকে এখন যদি এর ডিস্টেন্স আমরা যদি বিবেচনা করি, ধরো যে এই বিন্দুটা, এই যে তোমরা নিচের বিন্দুটাই আহ, আহ, একটু নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দাঁড়াও, এটা হচ্ছে যে আমি এটা এইখানে লিখি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে y1 z1, এখন জেড অক্ষ থেকে, যে এটা যদি আমাদের জেড এক্সিস হয়, তাহলে জেড অক্ষ থেকে তার ডিস্টেন্স এইটা, এক্স অক্ষ থেকে, সরি এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে তার ডিস্টেন্স হচ্ছে এইটুক, আর এটা হচ্ছে, এটা কি, এইটা হচ্ছে তার, এই যে এটা হচ্ছে তার ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে তার এক্স অক্ষ থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে তার জেড অক্ষ থেকে ডিস্টেন্স। এটা কি বুঝতে সমস্যা আছে? না। বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝো, তাহলে এই দেখো, এই যে আমরা এই এইখানে যে একটা ত্রিভুজ
আমরা যে বিবেচনা করলাম জেড সমান এখানে কি হবে? তো জেড এই স্কোয়ার যে সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তোমরা এগুলো অলরেডি জানো। তাহলে দেখো, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এর জেড অক্ষ থেকে ডিস্টেন্স কত? Z1। সো এটা হচ্ছে Z1 স্কোয়ার। তো এখন আমরা যদি এখন যদি Z1 এর, তাহলে Z1 স্কোয়ার সমান আমাদের কি হবে? X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার, এটা হবে না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন এখন আমাদের I Z সমান কি? আমাদের এই যে এই সূত্র মতে I Z সমান হচ্ছে IX প্লাস IY। এখন যদি তুমি উপপাদ্য, এই তুমি যদি এইখানে লিখো যে M Y1 স্কোয়ার IX এর মান, IY মানে M X1 স্কোয়ার, তুমি এখানে M তুমি কমন নাও, Y1 স্কোয়ার প্লাস X1 স্কোয়ার, দেখো আইজেড কিন্তু এইটাই আসে। সো আমাদের আমাদের জ্যামিতি অনুযায়ী Z1 এর মান আহ, আমরা পাই X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার। এটা আমরা পাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো তখন আইজেড এর মান যা আসে, আমাদের সূত্র অনুযায়ী আইজেড এর মান তাই আসে, এটা বুঝছো? হ্যাঁ, তো এইটাই এইটাই হচ্ছে আমাদের মূলত লম্ব অক্ষ উপপাদ্য। সো এই এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা যে অক্ষের কোন অক্ষের সাপেক্ষে বিবেচনা করলে আমাদের দূরত্বটা কিভাবে নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, যদি এইটা যদি বুঝে থাকো, এইটার এই সংজ্ঞাটা তো অবশ্যই এই পরীক্ষায় আসবে, এবং এইটা যে I Z = IX প্লাস IY, এইটাও তোমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমাদের আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল এক্সিস থিওরেম। সো এটা লিখে নাও। লিখছো এটা? হ্যাঁ হয়েছে। তো দেখো, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর ঘূর্ণন জড়তা ওই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা এবং বস্তুর ভর অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তো দেখো, আমি আগে লিখি। ধরো এটা বস্তুর ভর কেন্দ্র। সো আমরা ভর কেন্দ্রকে নর্মালি জি দ্বারা প্রকাশ করি। সো এটা হচ্ছে এই বস্তুর ভর কেন্দ্র। ওকে। তো এখন আমরা মনে করি যে এই বস্তুটা এর ভরকেন্দ্রের সাপেক্ষে এইভাবে ঘুরে, এবং আর একটা যে কোনো একটা অক্ষ এর সাপেক্ষেও এইদিকে ঘুরে। সো এই আমাদের ভরকেন্দ্র আমরা ধরলাম AB, এবং এটাকে আমরা ধরলাম CD অক্ষ। আচ্ছা, তো ভরকেন্দ্র কি তোমরা এটা অলরেডি জানো যে আমাদের যে বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে ওইটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র।
তো এইখানে হচ্ছে বস্তুটির ভর হচ্ছে এম। এখন এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো দেখো এর ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা? এ বি। সো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই জি। যেহেতু ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা যদি ম্যাথে এটা পড়ো তাহলে অবশ্যই জানবা যে ভরকেন্দ্রকে অলওয়েজ জি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ভরকেন্দ্রগামী যে অক্ষ এবি, ওইটার সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি ধরে নিলাম। সো কোনো একটা বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এটা আমাদের মুখস্থ থাকবে। এটা আমরা এরপরে আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র দিয়ে কোনো অক্ষ গেলে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কি হয় এটা আমরা দেখবো। সো এটা আমরা যখন পড়বো তখন এটা তোমাদের মুখস্থ থাকবে। তো ধরো যে এই বস্তুটার ভরকেন্দ্রের সাপেক্ষে তার জড়তার ভ্রামক হচ্ছে আইজি, এবং এটা তুমি সবসময় জানবা যে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হয়। এটা যখন আমরা পড়বো তখন তুমি জানবা, এটা মুখস্থ থাকবে তোমার। বাট তুমি তো সিডি অক্ষ, তা তো ভরকেন্দ্র দিয়ে যায় নাই, সে যে কোনো একটা ওই বস্তু একটা র্যান্ডম পয়েন্ট দিয়ে গেছে সিডি অক্ষটা। এখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এটা তো তুমি আসলে জানো না। তো তুমি এটা কিভাবে বের করবা? তো এইটাই বের করার জন্য আমাদের মূলত এই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কাজে লাগে। আমার কথা কি বুঝছো? মানে আমরা যখন এগুলো পড়বো যে যে কোনো একটা বস্তুর ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পড়বো একটু পরে, তখন তোমার ওটা জানা থাকবে আগে থেকেই। বাট সিডি অক্ষের সাপেক্ষে কি হবে এটা তোমার জানা নাই, কারণ ওইটা ভরকেন্দ্র দিয়ে যায় নাই, ওইটা র্যান্ডম একটা অক্ষ। সো এখন সিডির সাপেক্ষে কি হবে এটা এটা বের করার জন্যই আমাদের এই জিনিসটা কাজে লাগে। তো আমাদের দেখো এখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যদি আই হয়, ওকে। তো সংজ্ঞাতে আমার কি বলছে দেখো, যে কোনো অক্ষের সাপেক্ষে, আমরা এখানে যে কোনো অক্ষ ধরে নিচ্ছি সি ডি, অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা কত? আই। ওই বস্তুর ভরকেন্দ্রগামী অ- ওই বস্তুর ভরকেন্দ্রগামী ওই অক্ষের সমান্তরালে সমান্তরাল অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা, ভরকেন্দ্রগামী ও অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে ঘূর্ণন আচ্ছা দেখো এইখানে আমাদের বলছে যে আমরা যে অক্ষটা ধরে নিব সিডি, এর সাথে সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে যাবে এমন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা, এইটা আমরা কি ধরে নিছি আইজি। আমরা যে সিডি অক্ষটা ধরে নিছি তার সাথে সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে যাবে এমন একটা অক্ষ হচ্ছে এবি, তার সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি, এবং বস্তুর ভর এম, এই যে আমরা এখানে লিখছি বস্তুর ভর এম, এবং অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের বর্গ। সো অক্ষদ্বয়ের লম্ব দূরত্ব যদি এইচ হয়, তাহলে ভর এবং লম্ব দূরত্বের বর্গের গুণফল মানে এম এইচ স্কোয়ার সমষ্টির সমান। কার কার সমষ্টি? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এই 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 জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে না পারলে বলো, কারণ এটা একটু জটিল আছে আর কি। না বুঝলে বলো। ভাইয়া আরেকবার বলো। আচ্ছা দেখো আবার বলি, আমরা যখন পড়বো, পড়ার পরে তুমি জানবা যে একটা বৃত্ত অথবা আয়ত অথবা চাকতি অথবা সিলিন্ডার অথবা বর্গ যাই হোক না কেন, ওই বস্তুর ভর কেন্দ্র দিয়ে যাবে এমন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি জানবা। মানে এটা তোমার আগে থেকে জানা থাকবে, যেমন এবি অক্ষটা ভর কেন্দ্র দিয়ে যায়।
সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি আগে থেকে জানবা। এখন তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করলো যে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। তো সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তো তুমি জানো না। সো এইটা নির্ণয় করার জন্যই আমাদের সমান্তরাল অক্ষ, এইটা, এই থিওরিটা আমাদের লাগে। তো এখন সিডি আমাদের যে কোনো একটা অক্ষ। এখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা যদি আই ধরে নিই, তাহলে আই হবে ওই বস্তুর ভরকেন্দ্র দিয়ে যে অক্ষটা যাবে, মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি, এইটা প্লাস ওই বস্তুর ভর এম, এবং ওই দুই অক্ষ, মানে তুমি যে অক্ষটা ধরে নিবা ওই অক্ষ এবং ভরকেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ, ভর এবং এইচ স্কোয়ার মানে দূরত্বের বর্গ এম এইচ স্কোয়ার, এবং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি, এদের যোগফলের সমান। এটা, এই যোগফলটা কার সমান হবে? সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে আই। বুঝছো? হ্যাঁ। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু আমাদের লাগবে, এই যে এটা আমাদের এখনই লাগবে কিন্তু। সো এটা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। সো এইখানে আমাদের যে দুইটা আছে উপপাদ্য, এই দুইটাই ক্লিয়ার থাকতে হবে। ওকে। তো এখন আমরা যেটা পড়বো, এটা কই গেল, হ্যাঁ এটা হচ্ছে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের লম্ব অক্ষের সাপেক্ষে এর কোণ অচলতা। ওয়েট। তো আমরা একটা সরু একটা সুষম একটা দণ্ড নেই। সো দ্বন্দ্বটা, হুম, হ্যাঁ এটা একটা আমাদের সরু সুষম দণ্ড। এখন এর মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের লম্ব, সো এর মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এর সাথে লম্ব হবে এমন একটা অক্ষ যদি আমরা বিবেচনা করি। ধরো এর মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এর সাথে লম্ব, এর দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্য বরাবর লম্ব আর কি। সো এইটা আমাদের একটা অক্ষ। তো এখন এই যে দণ্ডটা আছে, এখন এটা হচ্ছে আমাদের এবি দণ্ড, এবং এবি দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং এর দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর একটা অক্ষ গেছে সিডি। এখন সিডি অক্ষের সাপেক্ষে এই দণ্ডের জড়তার ভ্রামক বের করতে হবে। ওকে। তো এখন আমরা কয়েকটা জিনিস এখানে ধরে নিব, যে ধরি দ্বন্দ্বটির দৈর্ঘ্য এল এবং এর ভর হচ্ছে এম। আচ্ছা, এর মধ্যবিন্দু ও। তো আমরা এক দুইটা প্রমাণ এখানে শিখবো, যদিও আমাদের এগুলা কোনো কাজেই লাগবে না, তারপর আমরা শিখবো আর কি। আমাদের জাস্ট সূত্রটা আমাদের লাগবে, এগুলা প্রমাণ টমাণ কিছু লাগবে না। তারপর আমরা শিখি এক দুইটা। আচ্ছা, তাহলে যদি আহ এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটুক হবে L/2, এইটুকু হবে L/2। ওকে। আচ্ছা, তো তোমাদের ইন্টিগ্রেশনের এই সূত্রটা কি তোমাদের মনে আছে, যে x⁴ dx? এটা আমি তোমাদের একবার মনে হয় পড়াইছিলাম। হ্যাঁ, করাইছিলাম। এটা হবে আমাদের x⁴n+1 এন ডিভাইড বাই n মাইনাস ওয়ান। প্লাস ওয়ান। এন প্লাস ওয়ান। হ্যাঁ, n+1 প্লাস সি। সি হচ্ছে, সি কি এটা তোমাদের এখন জানতে হবে না, এটা যখন আমরা ইন্টিগ্রেশন পড়বো তখন জানবো। সো আমাদের এখানে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এখন একটা সময় কোন দিক দিয়ে চলে যায়। সো এখন আমরা এখানে খুব ক্ষুদ্র একটা অংশ আমরা এখানে বিবেচনা করব, যে এই অংশটা, এই অংশটার আমাদের
দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স এবং ভর হবে ডিএম। ওকে। এবং এইটার অক্ষ থেকে এই অংশের আমাদের দূরত্ব হচ্ছে এক্স। তো দেখো সেম জিনিসটা কিন্তু আমরা মহাকর্ষতেও কিন্তু করছি, যে একটা একটা ক্ষুদ্র দূরত্ব বিবেচনা করছি, তারপরে মহাশূন্যে পাঠানোর জন্য বা এই মুক্তিবেগ দেওয়ার জন্য আমাদের কি পরিমাণ শক্তি দরকার বা বেগ দরকার আমরা কিন্তু এগুলা কিন্তু বের করছি। তো এখানে আমরা সেম জিনিসটাই করব। তো অক্ষ থেকে এক্স দূরত্বে এ- এগুলা এমনি একটু মনোযোগ দিয়ে আহ, দেখে রাখো একটু। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না আর কি। সো এক্স দূরত্বে একটি ক্ষুদ্র অংশের ভর কত? ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডি এম। ওকে। আচ্ছা। এবং এর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। আচ্ছা এটা, আচ্ছা এখন একটা জিনিস তোমরা বলো যে এল দৈর্ঘ্যের রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। এইখানে ভি কি হবে? আচ্ছা এটা বাদ দাও, আমি তোমাদের এটা অন্যভাবে বুঝাই। আচ্ছা এখানে এল দৈর্ঘ্যের আহ, ভর কত? তো বলো। এইখানে যদি টোটাল দৈর্ঘ্য এম হয় তাহলে আমাদের টোটাল এই দৈর্ঘ্যের দ্বন্দ্বটার ভর কত? এই যে ক্যাপিটাল এম না? তাহলে একক দৈর্ঘ্যের আহ, আমাদের ভর হবে কত? এম ডিভাইড বাই এল। এই জিনিসটাকে বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এইটাকে আমাদের কি বলা হয় বলো তো? এইটাকে বলা হয় ঘনত্ব। আমাদের একক দৈর্ঘ্যের ভরকে বলা হয় ঘনত্ব। এটা কি জানো? না। আচ্ছা এটা একক দৈর্ঘ্য, সরি, একক আয়তনের যেটা ভর সেটাকে বলা হয় ঘনত্ব আর কি, সরি। তো এইখানে যেহেতু একটা একটা দণ্ড আর কি, সো এর আমরা শুধু দৈর্ঘ্যই আহ, মানে বিবেচনা করব। সো এর কোনো ওই রকম কোনো প্রস্থ বা উচ্চতা নাই আর কি। তো এখানে আমাদের আয়তন আসবে না, এখানে শুধুমাত্র আমাদের দৈর্ঘ্যই আসবে। সো এই ক্ষেত্রে এইটাই হচ্ছে তার ঘনত্ব। ওকে। আচ্ছা তোমরা এটা জিনিস তো না বুঝারই কথা, যে আমাদের আমরা সাধারণত এই ঘনত্ব বিবেচনা করি যার তিনটা ডাইমেনশন আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তো এইখানে আমরা একটা শুধুমাত্র একটা দণ্ড নিছি যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে। তো এখানে আমরা প্রস্থ বা উচ্চতা আমরা বিবেচনা এখানে মানে, নিব না আর কি। তো এটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম ডিভাইড বাই এল। তাহলে এইখানে আমাদের ডিএক্স দৈর্ঘ্যের ভর কি হবে? দেখো যদি একক দৈর্ঘ্যের ভর এইটা হয় তাহলে আমাদের ডিএক্স এর ভর কি হবে? এইটা ইন্টু ডিএক্স হবে না ঐকিক হ্যাঁ নিয়ম হবে। অনুসারে? তাহলে এইটা সমান আমাদের কি? হুম। আমাদের এই যে ডিএক্স দৈর্ঘ্যের ভর কি ছিল? ডিএম ছিল না? এগুলো কি বুঝতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা। তো এখন একটা জিনিস তোমরা বলো যে সিডি অক্ষের সাপেক্ষে, এখন বলো সিডি অক্ষের সাপেক্ষে আমাদের ডিএক্স অংশটুকু জড়তার ভ্রামক কি হবে বলো?
বলো। জড়তার ভ্রামক সমান কি? এম আর স্কোয়ার। তো আরটা কি? আর হচ্ছে আমাদের অক্ষ সাপেক্ষে আমরা যে বস্তু জড়তার ভ্রামক আমরা বিবেচনা করব ওই বস্তু দূরত্ব, তাই না? হ্যাঁ। তাহলে এইখানে আমাদের সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? তো বলো। ভর তো হচ্ছে না M/L × dx, না? হ্যাঁ, এটা তার মানে বলবো না, এর, শুধু ডিএম দেবো। হ্যাঁ এটা ডিএম। হ্যাঁ এরপরে, হুম। এরপরে হচ্ছে x²। হ্যাঁ এক্স স্কোয়ার হবে এইখানে। এখানে আবার হুম। ডিএক্স স্কোয়ার লেখা যাবে না, কিন্তু ডিএক্স স্কোয়ার হচ্ছে ওই অংশটুকু দৈর্ঘ্য, বাট এইখানে আমাদের জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমরা যে আরটা নেই ওইটা কিন্তু অক্ষ থেকে ওই ওই বস্তুটার দূরত্ব, সেইখানে আমরা অক্ষ থেকে বস্তুটার দূরত্ব লিখছি এক্স, তাহলে এখানে হবে ডিএম এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এখন ডিএম এর মান বসাই তাহলে এম ডিভাইড বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা না? তো আমাদের এটা আসে। এখন, এখন দেখো, এখন আমরা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক পাইলাম, সো এখন আমরা যদি পুরো দণ্ডটা জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করা লাগে? তখন ইন্টিগ্রেশন করা লাগে কিন্তু। তাহলে আমাদের পুরো পুরো দণ্ডটা জড়তার ভ্রামক যদি আই হয়, এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কাকে? ওই ক্ষুদ্র অংশটুকু জড়তার ভ্রামককে ইন্টিগ্রেশন করা লাগে। সো আমরা ইন্টিগ্রেশন করে একটা ক্ষুদ্র অংশ থেকে, তো এইখানে কিন্তু এই বস্তুটা অসংখ্য ক্ষুদ্র অংশ সমন্বয়ে কিন্তু তৈরি। সো এইখানেও ধরো একটা ক্ষুদ্র অংশ আছে, এইখানে আরেকটা ক্ষুদ্র অংশ আছে, এইখানে আরেকটা এরকম অংশ আছে, তো এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে কিন্তু পুরো দ্বন্দ্বটা তৈরি। সো আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে সবগুলা ক্ষুদ্র অংশকে একত্রে যোগ করা হয়। সো এখানে আমরা যেহেতু একটা ক্ষুদ্র অংশের আমরা জড়তার ভ্রামক পাইছি, তো ইন্টিগ্রেশন করে আমরা পুরো দণ্ডটা জড়তার ভ্রামক এইভাবে এই যে তখন বের করতে পারবো। ইন্টিগ্রেশন করে যখন, তখন সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের এই জড়তার ভ্রামক গুলো যখন যোগ হবে, তখন আমরা পুরো দণ্ডটা জড়তার ভ্রামক পাবো। ওই যে যখন M1 R1² M2 R2² M3 R3² এভাবে সবগুলো যোগ করে যেমন আমরা পুরো বস্তুটা জড়তার ভ্রামক যখন পাইছি, মানে যেমনে পাইছি এইভাবে ইন্টিগ্রেশন করলে এরা সবগুলো একসাথে যোগ হয়ে যায়, তখন আমরা পুরোটার জড়তার ভ্রামক পেয়ে যাব। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, এখন আমরা যে জড়তার ভ্রামক বের করতে চাই এইখানে আমাদের একটা লিমিট সেট করা লাগে। সো আমরা যখন মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টার যখন আমরা পড়ছি তখন আমরা দেখছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যখন মুক্তিবেগ দেই তখন সে অসীমে চলে যায়, তখন আমাদের সীমাটা কি ছিল? পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে অসীম, অর্থাৎ ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি সীমা ছিল আমাদের। তো এইখানে দেখো এর সীমা হচ্ছে এই দিক, এই আমাদের দণ্ড থেকে এইদিকে L/2, আবার আমাদের অক্ষ থেকে এইদিকে L/2। তো এইটাকে আমাদের যেহেতু এইটা আমাদের পিছনের দিকে L/2 থেকে আবার সামনের দিকে L/2, মানে -L/2 থেকে +L/2। তো এইগুলা আমি তো বলছি এগুলো আমাদের লাগবে না, তো তোমরা জাস্ট এখানে বুঝে রাখো, এগুলা এগুলো মুখস্থ করা লাগবে না আমাদের। আচ্ছা, আচ্ছা এটা প্রায় সময় শেষ, দাঁড়াও আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি।